বিগত ম্যাচে বার্সেলোনা ৭-০ গোলে জিতছিল, আজকে ৪-১ গোলে জিততে পারছে। গত ম্যাচে ক্লিন শিট ছিল, আজকের ম্যাচে ক্লিন শিট রাখতে পারে নাই। গত ম্যাচে শেষ হওয়ার পর আমি বলছিলাম যে ৭টা গোল ৫টা প্লেয়ারের কাছ থেকে আসছিল, এবং তখন আমি বলছিলাম মানে ৫ জন প্লেয়ার, ভিন্ন ভিন্ন প্লেয়ার গোল করছে, মানে দলে গোল মানে স্কোরাররা আছে, যে কেউ গোল করতে পারে। অর্থাৎ আজকের দেখা গেছে যে ৪টা গোল আসছে ৩ জন প্লেয়ারের কাছ থেকে, লামিন ইয়ামাল ২টা, পেদ্রি একটা, আর ডানি অলমো একটা। তার মানে মানে দলের মধ্যে যে কেউ স্কোর করতে পারে, এই ক্যাপাবিলিটিটা বার্সেলোনার বর্তমানে আছে। এটা একটা খুবই পজিটিভ দিক। কিন্তু আরেকটা খারাপ দিক হইল মানে মেইন স্ট্রাইকার লেভানডস্কি সে আজকে গোল পায় নাই। তো এই বিষয়টা মানে বার্সেলোনার জন্য একটু খারাপ, কিন্তু খারাপ হলেও মানে এত বেশি না যে মানে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে। লেভানডস্কি সে ধারাবাহিকভাবে খেলে আসতেছে, বিগত ম্যাচগুলোতে গোল পাইছিল, কিন্তু আজকে গোল পায় নাই। তবে সেটা কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগবে না, হয়তো সামনের ম্যাচেই দেখা যাইতে পারে যে সে হয়তো গোল করতে পারে। লামিন ইয়ামাল সে জাস্ট ইমপ্রেসিভ, আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সে সেটা ডেজার্ভই করে। হাফ টাইমের আগে 2টা গোল নিয়ে নিছে, প্লেসিং শর্ট ছিল, পজিশনিং সব কিছুই তার ঠিকঠাক ছিল, গোল পাওয়াটা তার মানে দরকারই ছিল। দানি অলমো সে স্পেস বের করে করে খেলছে, এবং যে গোলটা করছিল খুবই পাওয়ারফুল শ্যুট ছিল, সেটা সে ডেজার্ভই করে বলা যায়। অন্যান্য যারা আছে সবাই মোটামুটি বলা যায় যে মিডের মধ্যে বলটা রেখে বা ওইখানে খেলাটাকে রেখে বিল্ড আপ করার ট্রাই করছিল। এইটা বার্সেলোনার মানে পুরনো একটা বিষয়, যেটা বার্সেলোনা বর্তমানে দেখাইতেছে। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা মানে ইতিমধ্যে 5টা ম্যাচে যথেষ্ট পজিটিভিটি দেখিয়ে মানে দেখিয়ে দিছে। তবে সামনে আরও বেশি দেখানোর সম্ভাবনা আছে যদি তারা এই ধারাটা অব্যাহত রাখতে পারে। বার্সেলোনা কিন্তু মানে গত সিজনে যে খুব ভালো পারফরমেন্স করছিল তা কিন্তু না, তবে এই সিজনের শুরুতে তারা যেটা করতেছে সেটা অবশ্যই ইতিবাচক। বোর্ডের অনেক বেশি প্রবলেম ছিল, মানে ম্যানেজমেন্ট প্রবলেম থেকে শুরু করে মানি প্রবলেম, প্লেয়ার্স প্রবলেম, ইনজুরি প্রবলেম, কত ধরনের যে প্রবলেম ছিল। এই এত প্রবলেমের মধ্যেও বার্সেলোনা মানে এক ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাইতেছে, সেটা সত্যি মানে প্রশংসার যোগ্য। যদিও তারা এই 4-5টা ম্যাচের মধ্যে কোনো উল্লেখযোগ্য দল কিংবা উপরের সারির লা লিগার দলের সাথে এখন অবধি তারা মুখোমুখি হয় নাই, তবে সামনে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। ওইখানে গিয়ে তাদের পরীক্ষাটা খুব ভালোভাবেই হবে। বিগত সময়গুলোতে তারা যেইভাবে মানে পারফরমেন্স করে আসছে, এই ইতিবাচকতাটা উপরের সারির দলের সাথে তারা কিভাবে দেখাতে পারে, সেটাই একটা মানে মুখ্য বিষয় হবে লা লিগার জন্য। আর সামনে তো আরও বড় বড় ম্যাচ, যেমন চ্যাম্পিয়ন্স লিগে তখন ইউরোপিয়ান জায়ান্টস দলগুলোর সাথে মানে বিপক্ষে মুখোমুখি হইতে হবে। তখন গিয়ে দেখা যাবে যে বার্সেলোনা মানে তাদের ইতিবাচকতা কতটুকু যুক্তিযুক্ত। তারা ইতিমধ্যে যা দেখাইতেছে সেটা তো মানে সত্যি প্রশংসার দাবি রাখে। তারা বিগত ম্যাচে 7টা গোল পাইছিল, আজকে 4টা, 2 ম্যাচে 11টা গোল করছে, একটা মাত্র কনসিড করছে। আজকে যদি মানে টেস্টেগেন সে এত বেশি মানে মানে যে গোলটা হইলো এখানে, তো টেস্টেগেন সে একটু বের হয়ে আসছিল, সে যদি বের হয়ে না হাইতো বা সে যদি একটু ঠিকঠাক থাকতে পারতো বা ডিফেন্স যদি সলিড থাকতে পারতো, তাহলে হয়তো আজকে গোলটা না হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারতো। একটা কনসিড করছে, অর্থাৎ ক্লিন শিট রাখা হয় নাই। এইটাই হচ্ছে বার্সেলোনার জন্য মানে একটা বিষয়। তবে গোলের হিসাবটা যেহেতু বেশি, সেহেতু এইটা বার্সেলোনাকে অবশ্যই সামনের দিকে অনেক বেশি স্বস্তি দিবে। সব থেকে বড় কথা হইতেছে মানে যেটা বললাম, এইটা যদি আবার বলি, যেমন যে কেউ গোল করতে পারে, এই বিষয়টা খুবই মানে ইন্টারেস্টিং একটা বিষয়। এত সমস্যার মধ্যে দিয়েও ক্লাব যাইতেছিল, পারফরমেন্সটা মানে এত কিছুকে মানে পারফরমেন্স যেভাবে বের হয়ে আসতেছে, এত প্রবলেম, এগুলো আর সামনে আলোচনায় আসার কোনো সম্ভাবনাই নাই। আজকে বার্সেলোনার ম্যাচের আগে আমি আমার প্রিভিউতে পজিশনিং বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এবং ভিডিওটা আমি আপলোড করছি মানে আমার ইউটিউবে। আমি কিন্তু এই ভিডিওটার কিছু অংশ বাকি রয়ে গেছিলো, যেইটা আমি মানে অ্যাড করতে ভুলে গেছিলাম। তো এখন আপনারা মানে এই অংশের পরে আমি একটা অংশ যোগ করে দেব এই ভিডিওর সাথে। তো ওই ভিডিওটা হচ্ছে প্রিভিউ এর ফুল অংশটা। তো আশা করছি আপনারা সেটা মানে দেখলেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ। হেই হোয়াটসঅ্যাপ, আজকে রাত্রে মাঠে নামতেছে বার্সেলোনা ইন্টারন্যাশনাল ব্রেকের পরে। এটাই তাদের ফার্স্ট ম্যাচ। যদিও ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হয়েছে এটা খুব বেশি মানে দিন হয় নাই, এই তো শেষ হইলো মাত্র। তো আজকে রাত্রে বার্সেলোনা মাঠে নামতেছে জিরোনার এগেনস্টে। বর্তমানে লা লিগাতে বার্সেলোনার টেবিল টপে আছে। তো স্পেনে যতগুলা ক্লাব আছে সব ক্লাবের মধ্যে মানে একদম সর্বোচ্চ পর্যায়ে স্বস্তিতে আছে বার্সেলোনা। তো তারা তাদের
একদম স্বস্তি যেই রকম নিয়ে মাঠে নামবে, ঠিক সেই রকম একদম উপরের লেভেলের মন মানসিকতা এবং মনোবল নিয়েই মাঠে নামবে, এটা বলাই যায়। 4টা ম্যাচ তারা খেলছে, 4টা ম্যাচের মধ্যে মানে প্রত্যেকটাতে 3 পয়েন্টস করে, টোটাল 12 পয়েন্টস তারা ইতিমধ্যে নিজেদের করে নিয়ে নিছে। তো তাদের পয়েন্টস একদম মানে সবথেকে বেশি। তো এটা তাদের একটা বাড়তি হচ্ছে সুবিধা, এটা তো মানে বলতেই হয়। আমরা বিগত সময়গুলোতে মানে যে 4টা ম্যাচ হইল, ওইখানে তো আমরা মানে বেশ কিছু প্লেয়ারকে দেখতে পারিনি, মানে তারা তো ইনজুর্ড ছিল, তো ইনজুরির কারণে তারা মাঠে নামতে পারেনি। এটা হচ্ছে বার্সেলোনার জন্য একটা মানে খারাপ খবর ছিল। তো এই ম্যাচের জন্য, জিরোনা ম্যাচের জন্য যে স্কোয়াডটা দেওয়া হয়েছে, এইখানেও কিছু প্লেয়ার মানে নাই। তারা না থাকার মূল কারণটা হইতেছে ইনজুরি। তো এইটাও বার্সেলোনাকে মানে একটা সুবিধা দেয়া থেকে বঞ্চিত রাখলো। আমরা গবিকে দেখছিলাম, সে মানে প্র্যাকটিস করতেছে, তো প্র্যাকটিস তার চলমান আছে, কিন্তু সেই স্কোয়াডে নাই। আজকে জিরোনার এগেনস্টে যেই ম্যাচটা আছে, এইখানে সে স্কোয়াডে নাই, তার মানে তার মাঠে নামাটা হইতেছে না। কিন্তু পেদ্রি আছে, পেদ্রিকে তো আমরা আগেও দেখছিলাম, পেদ্রি যথেষ্ট সলিড আছে। পেদ্রির কারণে মাঝখানের ভারসাম্যটা বার্সেলোনার অনেক বেশি থাকতেছে। যতগুলা পজিশন আছে মাঝখানে, সবগুলার সাথে পেদ্রির কানেক্টিভিটিটা খুবই স্ট্রং, যেটা বার্সেলোনাকে ডমিনেট করতে অনেক বেশি হেল্প করে। এবং এই বিষয়টা বিগত সময়গুলোতে বা ম্যাচগুলোতে খুব বেশি ফুটে উঠছিল। তো আজকের ম্যাচে এটা কতটুকু হইতে পারে সেটাও একটা বিষয়, যেহেতু ইন্টারন্যাশনাল ব্রেকের কারণে একটু গ্যাপ ছিল, তো গ্যাপের জন্য কোনো সমস্যা হয় কি না সেটাও একটা দেখার বিষয়। আমরা গতকালকে দেখছিলাম যে রিয়াল মাদ্রিদ তারা রিয়াল সোসিয়েদাদের এগেইনস্টে যেটা ম্যাচটা খেললো, ওইখানে ফার্স্ট হাফে তাদের অনেক মানে ভুগতে হয়েছে। তারা একটু মানিয়ে নিতে মোটামুটি 45 মিনিটস লেগে গেছিল। পরের হাফে গিয়ে তারা ম্যাচে ফিরল এবং 3 পয়েন্টস বের করে নিল। তো এমনটা বার্সেলোনার সাথে হয় কি না সেটাও একটা দেখার বিষয়, অবশ্য সময় বলে দিবে। তাছাড়া বার্সেলোনা মোটামুটি সবাই এখন ফর্মে আছে, কেউ থেকে মানে কেউ কম না, একদম যে পাশে রেখে কথা বলার মতো তা না, মোটামুটি বলা যায় সবাই। বিশেষ করে যদি একদম স্ট্রাইকিং পজিশনটা নিয়ে কথা বলি, রবার্ট লেভানডস্কি, সে তো যথেষ্ট গোল পাইতেছে, বিগত ম্যাচগুলোতে তার গোল আছে। আজকে কী করে সেটাই দেখা যাক। তার কাছে বিগ কোনো চান্স আসলে সেটা মিস হয় না, বা মিস হওয়ার সম্ভাবনা যে থাকে তাও বলতে পারতেছি না। মানে সে গুলে কনভার্ট করে ফেলে, এইটা আমরা অনেক আগে থেকেই দেখতেছি। সে বার্সেলোনাতে আসার আগে তো বায়ার্ন মিউনিকে ছিল, বায়ার্ন মিউনিকের হয়েও তার গোল রেশিওটা অনেক বেশি, তো এটা বার্সেলোনাকে অনেক বেশি হেল্প করতেছে। তো আজকের ম্যাচে কি করতে পারে সেটাই এখন একটা দেখার বিষয়। গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন, সে যথেষ্ট পরিমাণ যে ফ্রুটফুল বা ন্যাচারাল তা কিন্তু বলতে পারতেছি না, তবে আশা করতেছি যে মানে সে হয়তো মানিয়ে নিতে পারবে এবং তার স্বাভাবিক অবস্থানে ম্যাচে ফিরতে পারবে, যেটা খুবই দরকার, মানে বার্সেলোনার জন্য তো অবশ্যই দরকার। গোলকিপারের যে পারফরমেন্সটা, এটা ম্যাচের রেজাল্ট বের করে নিতে অনেক বড় ভূমিকা পালন করে। স্কোরিং করলে রেজাল্ট আসে, স্কোরিং না করলে মানে রেজাল্ট আসে না। এটা যেমন ঠিক তেমনই গোলকিপারের পজিশনটাও ঠিকঠাক মতো সামাল দিতে না পারলে গোল কনসিড করারই সম্ভাবনাটা বেড়ে যায়। এরিক গার্সিয়াকে আমরা দেখতেছি, সে স্কোয়াডে ফিরছে, তো তাকে হয়তো স্টার্টিংয়ে না দেখার সম্ভাবনাটাই বেশি থাকতে পারে, তবে যদি চলে আসে তাহলে তো হইল, মানে আসলো, আর না হলে তো বেঞ্চ থেকে আসবে। লামিন ইয়ামালকে, সে তো তার পজিশন ঠিকঠাক মতোই প্লে করে, সে যথেষ্ট পরিমাণ পারফরমেন্সের উপরেই আছে। ইউরোতে তার পারফরমেন্স তো একদম চুকে লাগার মতোই ছিল, ওইখানে পারফরমেন্সের কারণে তার দল ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। তো ওইটার
মানে ছিটেফোঁটা যদি এইখানে পড়ে, মানে বিগত 4টা ম্যাচে তো ছিল, আর ইন্টারন্যাশনাল ব্রেকেও সে ইয়া করে আসছে পার্টিসিপেট, আর এখানে যদি ওই ধারাটা অব্যাহত থাকে সেটা বার্সেলোনার জন্যই অনেক বেশি ভালো হবে আর কি। অন্যদিকে রাফিনহা, সে তো তার ন্যাশনাল টিমের হয়ে ডাক পায় নাই, ব্রাজিল তাকে স্কোয়াডে রাখে নাই, যেটা বলা যায় যে অনেক বড় একটা দুঃখজনক বিষয় তার জন্য। তবে সেটা হয়তো খুব বেশি দিন এরকম থাকবে না। তার পারফরমেন্স যথেষ্ট ভালো, বিগত 4 ম্যাচে সে যে এরকম পারফরমেন্স করছে, ওই রকম পারফরমেন্স মানে খুব বেশি জন যে করতে পারছে তা কিন্তু না। তবে তার পারফরমেন্সটা যদি এখন এইভাবে কন্টিনিউ থাকে, তাহলে পরবর্তীতে মানে তার ন্যাশনাল টিমের কোচ তাকে দলে রাখতে অবশ্যই বাধ্য হবেন। তো এই হচ্ছে গিয়ে মানে বার্সেলোনার মোটামুটি ইম্পর্ট্যান্ট পজিশনগুলোতে যারা হোল্ড করতেছে তারা। তাছাড়া আমরা ফেরান তোরেসকেও যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভিটি দেখাতে দেখি। সে যদিও অনেক সময় স্টার্ট করে না, সে সাবস্টিটিউট থেকে আসে, তবে আজকের ম্যাচে দেখা যাক যে সে কী করতে পারে। তাছাড়া মাঝখানে আরও যারা আছে তারাও কিন্তু যথেষ্ট সলিড থাকতেছে বলেই, সবাই সলিড থাকতেছে বলেই বার্সেলোনা বিগত 4টা ম্যাচে 3 পয়েন্টস করে টোটাল 12টা পয়েন্টস নিয়ে নিতে পারছিল। কুন্দে বালদে এই দুইজনকে নিয়ে যদি আলাদা করে বলি, রাইট ব্যাক লেফট ব্যাক এই দুইটা পজিশন তারা ঠিকঠাক মতোই হোল্ড করতে পারতেছে। মানে বার্সেলোনা ফুল ব্যাক মানে বেশি বেশি ব্যবহৃত হওয়ার পেছনে বা ওই দুইটা পজিশন খুব বেশি যে ইউজ করা হইতেছে হওয়ার পেছনে এই দুইজনের ইয়াটা মানে এক্সিস্টেন্সটা বেশি। যখন প্লেয়াররা পজিশনে নিজেদের সক্রিয়তা তুলে ধরতে পারে, তখন ওই পজিশনের ব্যবহারটা এমনিতেই বেড়ে যায়। কুন্দে এবং বালদে এই দুইজন দুইটা সাইডে তারা যথেষ্ট সলিড, যেটা বার্সেলোনার জন্য অনেক স্বস্তির বিষয়। তাছাড়া আমরা লেফট ব্যাকে আমরা রাইট মানে সেন্টার ব্যাকে যাদেরকে দেখতে পারি তারাও যথেষ্ট ঠিকঠাক। এরিক গার্সিয়া, সে যেহেতু ফিরছে, দেখা যাক সে স্টার্টিংয়ে থাকে কি না, যদি না থাকে তাহলে তো অন্যরা অবশ্যই আছে। আর দানি ওলমো, আমার কাছে মনে হইতেছে না যে সে স্টার্ট করার কোনো সম্ভাবনা আছে, তবে যদি স্টার্টিংয়ে দিয়ে দেওয়া হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। সে যথেষ্ট পরিমাণ তার যতটুকু করার ততটুকু করতেছে। সে যতটুকু সময় পাইছিল বিগত 4 ম্যাচে, মানে যা যতটুকু পাইছে ততটুকুতেই তার কন্ট্রিবিউশনটা ভালোই ছিল। তাহলে তাকে যদি প্রেফার করা হয় স্টার্টিংয়ে তাহলে তো সেটা মন্দ হয় না। আর সে যদি ন্যাচারাল থাকতে পারে আগের 4টা ম্যাচের জন্য, তাহলে ওইটা বার্সেলোনাকে আরও বেশি হেল্প করবে। তো মোট কথা হইতেছে 3 পয়েন্টসটা ম্যাটার। 3 পয়েন্টসটা পাইলেই টোটাল 15 পয়েন্টস 15 পয়েন্ট হয়ে যাবে, তখন তো ব্যবধানটা কই থেকে কই চলে যাবে, সেটাই হচ্ছে মূল বিষয়। সবারই কন্ট্রিবিউশন মানে সবারই অ্যাটেনশন আর সব কিছুই থাকবে পয়েন্টসের উপরে, এটা তো মানে বলতেই হয়। তো এই হচ্ছে বার্সেলোনার মোটামুটি স্কোয়াডে হিসাবটা। আর পজিশন সংক্রান্ত যে বিষয়াদি আছে সেটা কুবার্সি যথেষ্ট পরিমাণ, ইনিগো মার্টিনেজ এবং কুবার্সি এই দুইজনও যথেষ্ট পরিমাণ সলিড আছে, যেইটা বার্সেলোনাকে অনেক বেশি হেল্প করতেছে। তারা যখন থেকেই মানে সুযোগ পাইতেছে তখন থেকেই তাদের কন্ট্রিবিউশনটা তারা চালিয়ে নিতেছে, যেটা অবশ্যই ভালো। মানে প্লেয়ার্সরা দলের সাথে যে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে কোনো একটা প্লেয়ার্স দলে আসার পরে, এইটা কিন্তু খুব বেশি ক্ষেত্রে যে হয় তা কিন্তু না। কিন্তু এরা মানে আসার পরই মেইন টিমের সাথে মানিয়ে নেওয়ার বিষয়টা খুব বেশি যে মানে এদিক সেদিক হয়েছে তা কিন্তু না, কম সময়ের ভেতরেই হয়ে যাওয়ার মানে আমরা দেখার ইয়াটা বেশি পাইছি আর কি। আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে নতুন কোনো প্লেয়ার যখন দলে আসে তখন তাকে অনেক বেশি সময় দিতে হয়, কিন্তু দানি ওলমো থেকে শুরু করে এরা যখন সিনিয়র টিমের সাথে যুক্ত হয়েছে তখন থেকে গিয়েই মানে তাদের পারফরমেন্স দেওয়াটা আরম্ভ হয়ে গেছে, যেটা যেটা ওই দলের জন্য অবশ্যই একটা ভালো বিষয়। পরিশেষে হ্যান্সি ফ্লিককে নিয়ে বলতে চাই, হ্যান্সি ফ্লিক আসার পরই যতটুকু সময় পাইছে ততটুকু সময়ের মধ্যেই একদম নিজেকে মেলে ধরার চেষ্টা করছে এবং সেটা হয়েছেও। একদম শুরুর দিকে 12 পয়েন্টস নিয়ে নেয়া এই বিষয়টা তো বার্সেলোনাকে অনেক বেশি স্বস্তি দিতেছে। যেহেতু এইটা তার একদম শুরুর সময়, সেহেতু বলা যায় যে তার আরও অনেক সময়ের দরকার
নিজেকে মেলে ধরতে, বা এই দলটাকে বুঝতেও তো অনেক সময়ের প্রয়োজন আছে, কিছু 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 সময়ের তো অবশ্যই প্রয়োজন আছে, তা বলতেই হয়। তাছাড়া বার্সেলোনার নিজস্ব সাইকোলজি আছে, বার্সেলোনার নিজস্ব দর্শন আছে, এগুলোর সাথে মানিয়ে নিতেও সময়ের প্রয়োজন অবশ্যই আছে। তাছাড়া প্লেয়ার্স যারা আছে দলে, তারা যে খুব বেশি মানে বেশিরভাগই খুব বেশি যে মানে অভিজ্ঞ কিংবা এক্সপেরিয়েন্স আছে এইরকমটাও তো না। এক্সপেরিয়েন্স আছে এইরকম প্লেয়ারের সংখ্যা মোটামুটি বলা যায় যে একদম কম। তো যারা আছে তারাও নতুন, কোচ যে আসছে হ্যান্সি ফ্লিক সেও নতুন। তো মানে যাত্রাটা কতটুকু কি হয় সেটা যতটুকু ম্যাচ আগাবে সেটাই দেখা যাবে। আর আজকের ম্যাচে আমার কাছে মনে হয় যে অনেক বিষয় উঠে আসার সম্ভাবনা আছে, যেহেতু ইন্টারন্যাশনাল ব্রেকের আগে যেই ধরনের পারফরমেন্সটা ছিল, ইন্টারন্যাশনাল ব্রেকে এসে মনোযোগটা কীরকম থাকে এই বিষয়টা আজকের ম্যাচে ফুটে ওঠার সম্ভাবনা বেশি থাকবে। তবে কোচের দিকে আলাদাভাবে নজর অবশ্যই বার্সেলোনার থাকবে, সেটা তো বলতেই হয়। ওনার সাবস্টিটিউটগুলোও যথেষ্ট কার্যকরী হয়ে থাকে, সেটা আমরা দেখতে পারতেছি।